স্টেপস নেওয়া হয়েছে হ্যাঁ আমাদের এল্ডার্সদের জন্য। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স বলছে নিয়ার অ্যাবাউট 12% হচ্ছে অ্যাবাভ 60। ইন্ডিয়ার পপুলেশন প্রায় 145 মিলিয়ন, মানে 145 কোটি সরি। তো তার মধ্যে যে ধরা যায় প্রায় 17 কোটি মানুষ আছে যারা ওই 60-এর উপরে বয়স। তা এখন তাদেরকে নিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট কি ভাবছে? তা মানে এটা সারা পৃথিবী জুড়ে প্রবলেম, এবং এটা মারাত্মক প্রবলেম। যে প্রবলেমটা কত সিরিয়াস সেটা কিছুটা আমরা বুঝতে পারবো। এখানে আমরা শুধু অ্যাবিউজের কথা বলছি। তা এখন তাহলে প্রথম যেটা 4 ভাগের 1 ভাগ, প্রথম ভাগটা হচ্ছে এল্ডার্স বলতে আমরা কি বুঝছি। তা এখন সেটা একটা ডেফিনেশন আছে, মানে ডেভেলপিং কান্ট্রির রেসপেক্টে একটা আর ডেভেলপড কান্ট্রির রেসপেক্টে একটা। তা ডেভেলপড কান্ট্রি যেগুলো সেগুলোতে মোটামুটি বয়স যখন 65 প্লাস হচ্ছে তাকে আমরা এল্ডার্স বলা হচ্ছে। আর যেগুলো ডেভেলপিং কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া সেখানে 60 প্লাস হচ্ছে আমরা এল্ডার্স বলছি। এটা মোটামুটি একটা রিটায়ারমেন্ট এজের সঙ্গে কিছুটা যোগ আছে, যদিও সেটা এখন মিলে যাচ্ছে, কারণ অনেক জায়গায় রিটায়ারমেন্ট এজ বলে কিছু নেই। আমাদের এখানেও বেড়ে গেছে 65। যাই হোক 60 ফর ডেভেলপিং কান্ট্রি আর 65 ফর ডেভেলপড কান্ট্রি। তা এখন এই মুহূর্তে ওয়ার্ল্ডের প্রায় 900 মিলিয়ন, মানে 90 কোটি মতো মানুষ 60 বছরের ঊর্ধ্বে, এবং যেটা 50 সালে গিয়ে সেটা প্রায় 200 কোটি হবে, 2 বিলিয়ন। তো সেটা ওয়ার্ল্ড লিডাররা কি ভাবছে যে কি করে তাদের ডিল করা যায়, তাদের লুক আফটার করা যাবে কি করে। প্রথমটা একটু মজার আছে, প্রশ্ন উত্তর আছে, মানে আপনাদের ইনভলভমেন্ট দরকার 100%। ছোট ছোট হিস্ট্রি আছে। এটা হচ্ছে 66 ইয়ার ওল্ড ফিমেল, যে কনফিউজড এবং পড়ে যাচ্ছে আনস্টেডি। তা এরকম এক ভদ্র মহিলা, তা জিজ্ঞেস করা হচ্ছে তিনি কে? তিনি কে? মা শারদা। আমরা সবাই জানি মা শারদা। উনি তো মারা যান 66 বয়সেই মারা যান। তার আগে ভাগে যে কথাগুলো বলা হচ্ছে, she was confused and unsteady, severe osteoarthritis নিয়ে হাঁটাচলা করতেই পারছিলেন না। মায়ের যে ছবিগুলো আছে তাহলে এরকম করে বসে আছে পা মেলে, মানে হাঁটাচলা প্রায় করতেই পারতেন না। তা অ্যাকচুয়ালি সেটা তাহলে বয়স হলে, বার্ধক্য হলে কি হতে পারে, তিনি তার একটা এক্সাম্পল। আমরা পরে বলছি 87 ইয়ার ওল্ড, কনফিউজড, ডিসওরিয়েন্টেড এবং ইনকন্টিনেন্ট, পায়খানা পেচ্ছাপ ধরে রাখতে পারছে না। তিনি কে? আমাদের মা টেরেসা। 76, confused, falling and incontinent. All times, the greatest scientist of all times, Einstein. These are real life story. These are the things. 95 male, forgetful, confused, incontinent and unsteady. Nelson Mandela. Nelson Mandela. 78, confused, unsteady. Bapuji. 80, confused, incontinent, unsteady. Rabindranath. The greatest. কনফিউজ লোডার ঠিক আছে না? হ্যাঁ, কনফিউজ লোডার ঠিক আছে না? ছিল না? কনফিউজ ছিল না না, 81 বছরে যে লোকটা শেষের কবিতা লিখতে পারে, না শেষের কবিতা লিখেছেন 71 বছর বয়সে। 71 বয়সে না 80 পরে? না না, 71, কিন্তু মারা গেছেন 80-তে। এই যেটা লেখা হয়েছে একদম বলছো ট্রু হিস্ট্রি। বিধানটা গান্ধীজি, গান্ধী বলছি, রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে, ওনার প্রস্টেট বড় হয়েছে, ইউরিনারি অবস্ট্রাকশন হয়ে গেছে। তখন ক্যাথেটারও আবিষ্কার হয়নি, ফলিজ ক্যাথেটার আজকে এরকম করে পরিয়ে দিচ্ছে, আবিষ্কার হয়নি। কোনো অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আবিষ্কার হয়নি। মানে ফার্স্ট পেনিসিলিন ইউজ করা যাওয়ার মতো স্টেজে এসেছিল 1942-তে, মানে 41 তো মারা যান। তখন মানে সারা বছর লেগে যেত একটা ডোজ অফ পেনিসিলিন তৈরি করতে, মানে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনভলভ হয়নি।
ফ্লেমিং আবিষ্কার করেছে 1928-এ, কিন্তু তারপরে 14-15 বছর কেটে গেছে, মানে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেভাবে ইনভলভ হয়নি। পেনিসিলিন একমাত্র অ্যান্টিবায়োটিক তখন, কিন্তু সেটা হয়নি। তার ফলে বিধান রায় একদিকে নীলরতন সরকার, দুজনের মধ্যে প্রচন্ড ফাইট চলছে। বিধান রায় বলছে অপারেশন করতে হবে, নাহলে বাঁচানো যাবে না, অসুবিধা হবে। নীলরতন সরকার বলছে মারা যাবে, ইনফেকশন হয়ে গেছে, এখন অ্যান্টিবায়োটিক কিছু করা যাবে না। তো শেষ পর্যন্ত বিধান রায় আপার হ্যান্ড নিলেন, তিনি অপারেশন করলেন। মানে উনি যখন ফিরছেন শান্তিনিকেতন থেকে, যে এখন তো জানেন বলে যে গীতাঞ্জলি এটা বানানো হয়েছে বোলপুর রেল স্টেশনে, যে কম্পার্টমেন্টে করে উনি ফিরেছিলেন ওখান থেকে, সেই অরিজিনালটাই রাখা আছে ওখানে, ওই যে মিউজিয়ামটা বানানো হয়েছে। তা উনি যখন লাস্ট জার্নি করছেন ওখান থেকে এখানে, তখন কনফিউজড, ডিসওরিয়েন্টেড, হ্যাঁ, তার যেটা হচ্ছে যে তা তখন চিনতে পারছেন না ওরম জিনিস। তা এখন যেটা হচ্ছে যে সেই তিনি, তার কথা বলা হচ্ছে। এবারে একটা কাপলের কথা বলা হচ্ছে, তারা দুজনেই ভুলবন হয়ে যাচ্ছে, ফরগেটফুল, দুজনেই কনফিউজ, দুজনেই কেউ পেছাব করে ফেলছে, কেউ পায়খানা করে ফেলছে, কন্ট্রোল করতে পারছে না এবং পড়ে যাচ্ছে মাঝে মাঝে। তা এখন এরা কারা? বোথ আর ইন্ডিয়ার 80, ভদ্রলোক 87 বছর, ভদ্র মহিলা 81 বছর, একজন ফার্মার এবং তার হাউসওয়াইফ। তাদের 4টা ছেলে মেয়ে আছে, 2টো ছেলে, এক ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ দেশে নেই। দুজন যে ডটার, তারা দুজনেই প্রফেসর, একজন দিল্লি, একজন ব্যাঙ্গালোর। একজন স্টিক নিয়ে হাঁটেন, একজন ভদ্রমহিলা হাঁটতে পারেন একা একা, কোনো হেল্প ছাড়াই। এবং তাদের সাপোর্ট স্ট্রাকচার কি আছে বাড়িতে না, তাদের 2টো কেয়ারার আছে, মানে ছেলে মেয়েরা যথেষ্ট তারা বাবা মার লুক আফটার করছে ওইভাবে, হাউসমেড আছে এবং একজন কুক আছে। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোয়েট আছেন, পৃথিবীর কয়েকজন বিশাল রাজনীতিবিদ আছেন, কয়েকজন ধর্মীয় সাইডে যে মাদার টেরেসা, মা সারদা আছেন, কাউকেই কিন্তু ওল্ড এজ রেহাই দেয়নি। মানে রেহাই দেয়নি মানে কি, যে ওল্ড এজের তার নর্মাল ডেভেলপমেন্ট, নর্মাল যে জিনিসগুলো আসবে সেগুলোকে কেউই অ্যাভয়েড করতে পারেনি। এবং এটা সাধারণ চাষা এবং তার বউ, সেও অ্যাভয়েড করতে পারেনি। সো এটা কাউকে ডিসক্রিমিনেশন করে না, ইট অ্যাফেক্টস এভরিওয়ান, হ্যাঁ, পৃথিবীতে। তা এখন যেটা হচ্ছে, তাহলে এই যদি সিনারিও হয়, তাহলে এই এতগুলো লোকের মধ্যে কি কোনটা কমন আছে? হোয়াট ইজ কমন টু দেম অল? না, প্রথম কথা হচ্ছে দে আর অল এজেড 65 or above। মা সারদাই সব থেকে ছোট, 66, 95, নেলসন ম্যান্ডেলা সব থেকে বেশি বয়স। এবং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, what have they contributed to the society or to the world? Well, all of them have contributed tremendously. হ্যাঁ, যে যার ফিল্ডে করেছে, চাষাটাও কম কিছু করেনি। হ্যাঁ, সে চাষবাস করেছে, 2টো ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে ছেলে মেয়েদেরকে, সে সোসাইটিকে কন্ট্রিবিউট করেছে, ট্রিমেন্ডাসলি কন্ট্রিবিউট করেছে। এবং 3 নম্বর হচ্ছে, তাহলে তাদের সবার কমন প্রবলেমটা কোথায়? না, আমরা এক কথায় আমাদের মেডিকেল সায়েন্সে বলি জেরিয়াট্রিক জায়ান্টস। মানে যে 4টে জিনিসকে জেরিয়াট্রিক জায়ান্ট কথাটা 1965-এ আইজাক ডক্টর বলেছিলেন, বার্নার আইজাক বলে। তা সেই 4টে জিনিস আছে। ইমোবিলিটি, মানে নড়তে পারছে না, স্থির করে নড়াচড়া করতে পারছে না, শুয়ে বসে আছে। ইনস্টেবিলিটি অ্যান্ড ফল, হাঁটাচলা করতে গেলে আনস্টেবল হচ্ছে, পড়ে যাচ্ছে। ইনকন্টিনেন্স, পেচ্ছাপ পায়খানা ধরে রাখতে পারছে না। ইম্পেয়ার মেমোরি, ভুলে যাচ্ছে। এই যে 4টে প্রবলেম যখন বেশি ওল্ড হয়ে যায়, আমরা বয়স হতে হতে এগুলো আস্তে আস্তে আসে, এবং সেগুলো এই 4টে একটা মেজর ইস্যু। এটা কি করে ডিল করা হবে এই নিয়ে মানে মেডিকেল ফ্রেটার্নিটির মধ্যে মানে কি বলবো, প্রচুর রিসার্চ, প্রচুর কাজকর্ম চলছে। এবং তাদের কি দরকার, কি দে অল নিড, কি তাদের দরকারটা কি, তাদের জন্য কি করা উচিত? দে নিড এ প্রপার ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার। যেটা হয়েছে, একজন ভুলে যাচ্ছে মানে বা পড়ে যাচ্ছে, তার মানে এই নয় যে তার কোনো চিকিৎসা নেই। তাহলে সেটাকে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হবে, যে কেন পড়ে যাচ্ছে, কতটা ট্রিট করা যাবে, কতটা যাবে না, সেটা ডায়াগনোসিস করতে হবে। ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অ্যান্ড এলমেন্টস উইথ রেসপেক্ট, ডিগনিটি অ্যান্ড লাভ। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেননা আমরা যদি বলি
যে ওই মানুষগুলো হয়তো আমার নিয়ার এন্ড ডিয়ার ওয়ান, আমার বাবা মা দাদু আমি ভালোবাসি, আমি শ্রদ্ধা করি, আলাদা কথা, কিন্তু মেনি অফ দেম হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি 100 বা 1000 টাইমস মোর দেন আস। কিন্তু আমি যখন দেখছি প্রথম একটা ওল্ড মানুষকে, ভাই এই তো পড়ে যাচ্ছে, এ তো ভুলে যাচ্ছে, হিসু করে ফেলছে, আরে ও তো চিরকাল ওরকম ছিল না। He was the most active part of the society, contributing tremendously to the world. হ্যাঁ, তাকে আমরা সেই স্টেজে দেখিনি হয়তো বয়সে, তার প্রতি আমার রেসপেক্ট, ডিগনিটি, লাভ এটা আসবে কোত্থেকে? না, উই হ্যাভ টু বি ট্রেন্ড। হ্যাঁ, আমাদের অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে সেটা করার জন্য। তাহলে এটা হচ্ছে আমরা জেনেটিক্সটা কথা বলছি। পরের যেটা হচ্ছে ক্র্যাবি ওল্ড ওমেন, আমি আজকে সকালের এতে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20th century most discussed and famous poem in the medical field, ঠিক আছে? তা সেটা হচ্ছে 1966 এ লেখা হয়েছিল স্কটল্যান্ডের ডান্ডিতে। ওখানে সানি ডেল বলে একটা হসপিটাল আছে। ওই হসপিটালটা অনেকটা জিরিয়াটিক হসপিটালের মতো, মানে যেখানে বৃদ্ধ মানুষজন যাদের অ্যাকিউট মেডিকেল প্রবলেম কম আছে, কিন্তু অনেক জিনিস আছে যেগুলোর জন্য রেগুলার ট্রিটমেন্ট করা দরকার। প্রায় 2 মাস ভর্তি ছিলেন এক ভদ্রমহিলা, তার বয়স 90, তার 90 বছর বয়স। 2 মাস ভর্তি থাকার পর একদিন হঠাৎ মারা গেছে, তাকে বেডে। তা মারা যাওয়ার পরে নার্স ফিলিস ম্যাককরবাক বলে একজন নার্স ওকে দেখভাল করতো। তা সে যখন তার জিনিসপত্র সব সরাচ্ছে বেড থেকে, দেখে যে তার বালিশের তলা থেকে একটা চিরকুট কাগজ পাওয়া গেল, সেই কাগজে এই কবিতাটা লেখা ছিল। তাই এই কবিতা আমি একটু ছোট লাস্ট স্ট্যান্ডাটা শুধু লিখেছি, পুরোটা কিন্তু দেওয়া আছে আজকে সানডে এতে। বা আপনি যদি ক্র্যাবি ওল্ড ওমেন টাইপ করেন, গুগল পুরোটাই দিয়ে দেবে এবং ওর ডিটেল হিস্ট্রি দেবে যে কি আছে। তা এখন ওখানে যদি লেখা আছে বাই ফিলিস ম্যাককরম্যাক, কিন্তু এটাকে প্রচুর রিসার্চ হয়েছে, ফিলিস ম্যাককরম্যাক লেখেনি, মানে ওটা নার্স, ওটা অ্যাকচুয়ালি বুড়ি লিখেছে। এবং বুড়ি লিখেছে যে একটা 90 ইয়ার্স ওল্ড লেডি যখন হাসপাতালে ভর্তি আছে, সে নিজে হাঁটতে পারছে না, নিজে হিসু করতে, পায়খানা কন্ট্রোল করতে পারছে না, ভালো দেখতেও পারছে না, খাইয়ে দিতে হচ্ছে, তখন অন্যেরা তাকে কি চোখে দেখছে, হ্যাঁ, এবং ভাবছে এটা খিটখিটে বুড়ি, হ্যাঁ, ব্যাড টেম্পার, মানে ক্র্যাবিট কথার মানে হচ্ছে ব্যাড টেম্পার, যে খিটখিটে বুড়ি। বলে তোমরা যাকে খিটখিটে বুড়ি বলে মনে করছো, আমি কে জানো? সেটার বর্ণনা পুরো কবিতাটাতে আছে। এবং লাস্ট স্ট্যান্ডাটাতে বলছে, দেখো, বাট ইনসাইড দিস ওল্ড কার্কাস, মানে আমার এই সব দেহ, এটা সবের মতো হয়ে গেছে, মৃতদেহের মতো হয়ে গেছে আমার শরীরটা, এই সবের মধ্যে ইয়াং গার্ল স্টিল ডুয়েলস, একটা কচি মেয়ে, সে এখনো বাস করছে। And now and again my battered heart swells, মাঝে মাঝে আমার মানে আঘাতপ্রাপ্ত মনটা সে ফুঁপিয়ে ওঠে। I remember the joys, I remember the pain, and I am loving and living life all over again. I think of years all too few, gone so far. কি করে এতগুলো বছর হুট করে চলে গেল জীবন থেকে? And accept the stark fact that nothing can last. এই পৃথিবীতে কিছুই চিরকালের জন্য লাস্ট করে না। So open your eyes, nurse. Open and see, not a crabbit old woman. Look closer, see me. Who am I? হ্যাঁ, কবিতাটা বলবেন, ভীষণ ভালো লাগবে। তা এখন এত কথা আমরা বললাম এল্ডার, যেহেতু আজকে এল্ডার অ্যাবিউজ ডে, আজকের দিনটা অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, সেন পরের কথাটাই আসছে যে এল্ডার অ্যাবিউজটা আসলে কি। আমি নেক্সট স্টেজে যাচ্ছি। না, এল্ডার অ্যাবিউজের একটা ডেফিনিশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে। তা সেটা বলছে কি, আমি যদি এখন ধরে কাউকে গিয়ে ঠেলে ফেলে দিলাম, সেটাও হয়তো এল্ডার অ্যাবিউজ হতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে, এরা ডেফিনেশনটা পড়ছি, এল্ডার অ্যাবিউজ ইজ এ সিঙ্গল অর রিপিটেটিভ অ্যাকশন, অ্যাকশনও হতে পারে, অর ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। হ্যাঁ, আমার বৃদ্ধ বাবা মা, তার চিকিৎসা দরকার, আমি তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম না, আমি তাকে ওষুধ কিনে দিলাম না, মানে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সেটাও কিন্তু ওর মধ্যে পড়ছে। কিংবা ডাইরেক্টলি আমি হিট করছি, ইমোশনালি টর্চার করছি, সেটা হতে পারে। occurring within a relationship, that is very important, occurring within a relationship where there is a expectation of trust, যেটা সন্তান সন্ততি, ভাই বোন, বন্ধু বান্ধব, কেয়ারার, নার্স, ডক্টর, যার কাছে একটা এক্সপেকটেশন অফ ট্রাস্ট আছে যে রিলেশনশিপের মধ্যে, সেই রিলেশনশিপের মধ্যে যখন একজন আরেকজনকে একবার বা বারবার আঘাত করছে এবং সেটা বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিচ্ছে না, নেগলেক্ট করছে, which causes harm or distress to an older person,
60 বছরের ঊর্ধ্বে একটা মানুষকে যখন আঘাত করছে, তাহলে সেটাকেই বলছি আমরা এল্ডার অ্যাবিউজ। এবং কারা করে এটা না, সাধারণত কমনেস্ট হচ্ছে ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সরাই করে থাকে বেশিরভাগ। সেকেন্ড কমন যেটা গ্রুপ হচ্ছে কেয়ার গিভার্স, মানে কেয়ারার, যারা দেখভাল করে, নার্সেস, হ্যাঁ তারা। 3 নম্বর আপনার নেবার হতে পারে, জেনারেল পাবলিকও হতে পারে। আপনি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারছেন না, বাসে উঠতে পারছেন না, ট্রেনে উঠতে পারছেন না, আপনাকে লোকে আর চোখে দেখছে, হ্যাঁ চারটে কমেন্ট করে দিচ্ছে, এই যে ব্যাপারগুলো হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের এল্ডার অ্যাবিউজ। এবং এল্ডারলি দেমসেলভস, বুড়ো বুড়িরা নিজেরা নিজেদের মধ্যেও এই কাণ্ডটা পাকায় অনেক সময় হয়, বা সেলফ নেগলেক্ট, সেটা হতে পারে নিজেই নিজের ক্ষতি করে ফেলছে, সেটা হতে পারে হয়তো ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে, খাওয়া দাওয়ার পাচ্ছে না, দেখভাল করতে পারছে না, ক্লিন থাকতে পারছে না, সেখানেও অ্যাবিউজ হচ্ছে, সেটা কিন্তু নিজের ক্ষতিটা করছে। কত রকম অ্যাবিউজ হতে পারে না, এখন 5 রকম, এটাও WHO বা ইউনাইটেড নেশনস ভাগ করেছে 5 ভাগে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ, শারীরিক ভাবে। এখন আমি কাউকে একটা থাপ্পড় মেরে দিলাম, স্ক্র্যাচ করে দিলাম, সে এই মানে ব্রুজ হয়ে গেল, এই ছোটখাটো দিয়ে শুরু করে মানে একদম মরে যাওয়া পর্যন্ত সবই হতে পারে। কেন ঠেলে দিল, তার হাড় ভেঙে গেল, মাথা হেড ইঞ্জুরি হলো, ইন্টারনাল অর্গান ড্যামেজ হলো, এবং মরেও যেতে পারে। তো এভরিথিং ইজ দেয়ার, এবং তার জন্য ভিভিড পিকচার অনেক আছে। আমি এই প্রেজেন্টেশনের পিকচারগুলো আনি, অফুল লাগে। সেক্সুয়াল অ্যাবিউজ সেকেন্ড, সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে কারোর উইদাউট কনসেন্ট সেক্সুয়াল অ্যাক্ট করতে পারে, সেটা থেকে হতে পারে যে কাউকে জোর করে বা ফোর্সফুলি তাকে উলঙ্গ করা হচ্ছে, আনড্রেস করানো হচ্ছে, এখানে টাচ করে ফেলছে, সবই হতে পারে এর মধ্যে পড়ছে। সেকেন্ড মানে কমনেস্ট যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইমোশনাল, হ্যাঁ মানে হিউমিলিয়েশন, আজে বাজে কথা বলা, আজে বাজে অঙ্গভঙ্গি করা, হ্যাঁ থেকে শুরু করে ইমোশনাল ব্ল্যাকমেল করা, এগুলো হচ্ছে ইমোশনাল ইনজুরি হতে পারে। অবশ্য ফাইন্যান্সিয়াল ব্যাপার হচ্ছে এটা চিটিং দ্য এল্ডার্স, মানে উইথড্রয়িং উইদাউট কনসেন্ট বা আনঅথরাইজড ইউজ অফ এল্ডার্স মানি, প্রপার্টি এটসেট্রা, যেটা তার রিলেটিভসরা করতে পারে, কেয়ার গিভাররা করতে পারে, ইভেন হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস আননেসেসারি বিল পাঠাচ্ছে উইদাউট গিভিং এনি সার্ভিস। এভরি লেভেলে এটা হতে পারে। আমারই 2জন পেশেন্ট আছে, ভদ্র মহিলার নামে বাড়িটা ছিল হাজবেন্ড মারা যাওয়ার আগে, ছেলে শয়তান, সে তাকে জোর করে লিখিয়ে নিয়েছে, নিয়ে তাকে দূর করে দিয়েছে। ফলে সে থাকতো এইখানে বাগুইয়াটিতে, আমাকে দেখাতো রেগুলার এসে, এখন সে আসতে পারে না, এখন সে অনেক দূরে মেয়ের বাড়ি চলে গেছে, হ্যাঁ বলে আসতে তো পারি না। আমরা কেন, কি হলো না, ছেলে তাড়িয়ে দিয়েছে। ব্যাপার হচ্ছে এরকম অজস্র এক্সাম্পল আছে, মানে তো এইসব ডিল করি বলে এখন চাইলে সারাদিন বলা যাবে। তো ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, নেগলেক্ট অর অ্যাবান্ডনমেন্ট, সিম্পলি কিছুই না, হয়তো দিনের পর দিন দেখা করছে না, ফোন কল করছে না, কোনো খবর নিচ্ছে না, হ্যাঁ সেটা একটা নেগলেক্ট, বা একদম ছেড়ে চলে গেছে। এখনো তো মাঝে মাঝে পেপারে দেখতে পাই, একটা বৃদ্ধ বা বৃদ্ধাকে ট্রেনে তুলে দিয়েছে, তারপর দেখা গেল বা ট্রেন স্টেশনে ছেড়ে দিয়ে কোথায় পালিয়েছে, তারপর তাকে আর কেউ দেখার নেই, সে জানে না কোথায়, এটা পেপারে প্রায় দেখা যায়। So these are all elder abuse. আরেকটা হতে পারে তোমার ভার্বাল অ্যাবিউজ। হ্যাঁ ওইটা তো এটা মানে সাইকোলজিক্যাল ইমোশনাল মধ্যে। হ্যাঁ ওর মধ্যে কি ভার্বাল আর কি, ভার্বালি সাথে বলা, দ্যাট ইজ দ্য ভেরি মানে উল্টো পাল্টা কথা, হিউমিলিয়েশন, টন্ট করা। আমাকে ডন করবে না। আচ্ছা এবারে যদি বলছি যে আসলে এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, হ্যাঁ কেন এইসব ডে আসার দরকার পড়লো, না গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, কতটা সিরিয়াস ব্যাপারটা, না এস্টিমেশন বলছে 1 in 6 elder people, তার মানে প্রায় 17%, তারা কোনো না কোনো সময় ইয়ারলি একটা অ্যাবিউজ হচ্ছে। এবং আমরা যদি বলছি প্রায় 17 কোটি ইন্ডিয়াতে মানুষ যদি এহে থাকে, তার 1/6, বুঝতে পারছেন, প্রায় 3 কোটি মানুষ অ্যাবিউজ হচ্ছে। এই প্রিভিলেন্সটা মাছ হায়ার, যেখানে নার্সিং হোম সিনারিও আছে, যেখানে লং স্টে হয়, বা ওল্ড হোম গুলোতে এই পার্সেন্ট এটা অনেক বেশি, এটা 1 in 6 নয়, এটা 1 in 3 হয়তো হবে। এল্ডার অ্যাবিউজ ইনক্রিজিং সিগনিফিক্যান্টলি কোভিড প্যান্ডেমিকের সময় আরো বেড়ে গেছে ভীষণ রকম ভাবে। সো এখন অ্যাকর্ডিং টু WHO এবং ইউনাইটেড নেশনস, এল্ডার অ্যাবিউজ হ্যাজ বিন এ সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম ওয়ার্ল্ডওয়াইড। যখন এটা রিকগনাইজ হয়েছে, তখন ওয়ার্ল্ড এল্ডার্স, যে আমরা বললাম অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে আসার আগে, এটা বেসিক্যালি কবে থেকে শুরু হলো না, 2006 সাল থেকে। তা প্রথমে যেটা হয়েছিল, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর প্রিভেনশন অফ এল্ডার অ্যাবিউজ, তারাই শুরু করেছিল
যে এরকম একটা জিনিস হওয়া দরকার আছে, এবং ইউনাইটেড নেশনস সেটা রেকগনাইজ করলো 2011 সালে, এবং 2011 সাল থেকে ওরা প্রত্যেক বছর অ্যানুয়াল অবজারভেন্স 15 জুনটাকেই ঠিক করলো ইউনাইটেড নেশনস, এবং সেই থেকেই চলছে 2011 সাল থেকে। এবং প্রত্যেক বছর এই ডেটার জন্য একটা করে থিম সিলেক্ট করা হয়, যে কেন না এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, কোনো স্পেসিফিক অ্যাসপেক্ট অফ দ্য প্রবলেমটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য করা হয়। এবছরের থিম যেমন বিয়ন্ড এজ, মানে আমরা এজের বাউন্ডারিটাকে কাটিয়ে গিয়ে কি করে নর্মাল মানে আরো ন্যাচারাল থাকতে পারি সেই নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং এটা হচ্ছে সেটা বলছি আমরা পরের স্টাইলে আছে কিছুটা। গত বছর ছিল যেমন স্পটলাইট অন এল্ডার পারসন ইমার্জেন্সি, আরে আর 5 জনের মতো এল্ডার পারসনদেরও তো ইমার্জেন্সি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ইনফেকশন হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, তা তাদেরকে ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে ডিল করা দরকার, সেখানে এজিস্ট বা এজিস্ট ভিউজ অ্যাটিটিউড কি করে তাদের মানে সমস্যা করে, তো সেই ব্যাপারগুলো নিয়ে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল গত বছর। এবং তার আগের বছর ছিল ক্লোজিং দ্য সার্কেল, অ্যাড্রেসিং জেন্ডার বেসড ভায়োলেন্স ইন ওল্ডার এজ, কি করে মেয়েরা বেশি টর্চার হচ্ছে, বেশি ভায়োলেন্স করা হচ্ছে, এবং সেই গ্যাপটা কি করে দূর করা যাবে সেই নিয়ে। এগুলো এরকম জিনিসগুলো প্রত্যেক বছর একটা করে থিম থাকে। তা এবছরের থিমটা হচ্ছে বিয়ন্ড এজ। তা বেসিক্যালি এটা কি ফোকাস করতে চাইছে না, এটা ফোকাস করতে চাইছে যে আমাদের টু কমব্যাট এজিজম, এজিজম ব্যাপারটাকে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে, মানে শিফটিং দ্য সোসাইটাল অ্যাটিটিউড, সোসাইটির যে একটা অ্যাটিটিউড আছে, তুমি একটা বুড়ো হয়েছে চুপচাপ বসে থাকো, হ্যাঁ কোনো কথা বলবে না, হ্যাঁ এই টাইপের ব্যাপার একটা আছে, ঘর থেকে বেরোবে না, এরকম ব্যাপারটা নয়। এটা হচ্ছে যে সোসাইটাল অ্যাটিটিউডটাকে আমাদের শিফট করতে হবে, অ্যান্ড এমফেসাইজিং দ্য ভ্যালু অফ এজ। এটা এজের সাথে সাথে মানুষের এক্সপিরিয়েন্স আছে, নানা কিছু আছে, সেখান থেকেও সোসাইটি অনেকভাবে বেনিফিটেড হতে পারে, সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং মেকিং এ সেফার অ্যান্ড মোর ইনক্লুসিভ সোসাইটি ফর ওল্ডার পিপল, হ্যাঁ তাতে কিভাবে হবে সেটা না, কন্টিনিউয়াস ক্যাম্পেইন এগেইনস্ট এজিস্ট অ্যাটিটিউড সেটা করতে হবে। এবং কেননা এই এজিস্ট অ্যাটিটিউডই এল্ডার অ্যাবিউজের একটা বিরাট কারণ। তাহলে যদি আমাদের এল্ডার অ্যাবিউজ কমাতে হয়, এজিস্ট অ্যাটিটিউডটাকে ভ্যানিশ করতে হবে, এবং রেসপেক্টিং এন্ড প্রিজার্ভিং ডিগনিটি ফর ওল্ডার পিপল সেটা আমাদের করতে হবে। এটা হচ্ছে বিয়ন্ড এজের মেন ফোকাস। কেন এল্ডার অ্যাবিউজ হচ্ছে না, এটা বেসিক কারণগুলো কি না, ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা নিজেরা বুঝতেও পারি না কখন আমরা অ্যাবিউজ করে ফেলছি, অনেক সময় যে কোন কথাটা, কোন বিহেভিয়ারটা একটা অ্যাবিউজের পর্যায়ে চলে যাচ্ছে, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে, ফ্যামিলি লেভেলে হতে পারে, সোসাইটির লেভেলে হতে পারে, ল মেকিং এর ক্ষেত্রে, ল এর ক্ষেত্রে হতে পারে, ফলে ল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড এন্ড মেন্টাল সেটআপ। আমাদের অ্যাটিটিউড এই অ্যাটিটিউড নিয়ে পরে যদি সময় থাকে লাস্ট স্লাইডে অনেক কথা বলার আছে, কিন্তু যদি সময় থেকে আপনাদের শুনতে ভালো লাগে বলবো। আচ্ছা, ল্যাক অফ বন্ডিং, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন, যেটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে যে মিক্সিং বিটুইন ইন্টারজেনারেশনাল যে মিক্সিং অ্যান্ড বন্ডিং, সেটা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। ফলে একটা ছোট বাচ্চা শেষ বছরে একদিন হয়তো দাদু দিদুকে দেখে, সে তখন দেখছে দাদু তো হাঁটতে পারে না, দিদু তো পড়ে যায়, ভুলে যায়, এবারে ও কে কখন পেচ্ছাপ করে ফেলছে, ও কিন্তু দাদু দিদু দাদু ঠাকুমা বলতে কিন্তু ওটাই জানে, ও কিন্তু জানে না বা বোঝার সুযোগই হয়নি যে তার দাদু দিদু কতটা লাভিং, কেয়ারিং, এবং দে আর সো কত বড় একটা পজিটিভ অ্যাক্টিভ কি বলবো মেম্বার অফ দ্য সোসাইটি ছিল, হ্যাঁ কত কন্ট্রিবিউট করেছে, তো সে কিন্তু তার জানারই সুযোগ হলো না, ফলে তার আইডিয়াটা ওইটাই হলো, তো ওইটাই হচ্ছে। তাহলে ল্যাক অফ বন্ডিং ফ্যামিলি এবং ইন্টারজেনারেশনাল বন্ডিং হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। আর ফাইন্যান্সিয়াল ব্যাপার তো আছে, আমি যে বললাম ছেলে ওই জোর করে বাড়িঘর লিখে নিল, এরকম ব্যাপার হতে পারে, বা বিদ্যাদের তো টাকা পয়সা যদি কম থাকে, ছেলে মেয়েরা দেখতে পাচ্ছে না। এখন আমরা এখানে বসে আলোচনা করছি একটা আরবান সেটিং এ, আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড, চাকরি বাকরি, পেনশন এইসবের ব্যবস্থা আছে, কিন্তু আমরা যদি বলি যে 17 কোটি ইন্ডিয়ান 60 বছরের ঊর্ধ্বে, তার 30% এই গ্রুপে পড়বে, হয়তো 70% ইন দ্য ভিলেজ, এবং তারা পেনশন কথাটা শুনেই নি হয়তো। হ্যাঁ, সো হু ইজ গোইং টু লুক আফটার দেম? হ্যাঁ, তো সেটা হাউ টু প্ল্যান ফর দেয়ার ওল্ড এজ, এবারে যে এবারে আর একটা হচ্ছে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার নেই, তার কথা। হাউ টু অ্যাড্রেস দিস, তাহলে আমরা কি করে এটা থেকে বেরিয়ে আসবো?
কি করে এটা থেকে বেরিয়ে আসতে গেলে প্রথম কথাই হবে যে আমাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কতটা এক্সটেন্সিভ, এবং সেটা প্রথমে রেকগনাইজ করা। আপনি আজকে বলা আরে আপনার তো ক্যান্সার হয়েছে, আর সে ক্যান্সার হয়েছে সে যদি সেটা প্রথমে অ্যাকসেপ্ট না করে যে হয়েছে, তাহলে তার তো ট্রিটমেন্ট হবে না। তা বলছি হ্যাঁ কিছু হচ্ছে, আমার চেম্বার থেকে বেরিয়ে পাই গেল, চিকিৎসা হবে না। যদি প্রথমে অ্যাকসেপ্ট করে যাও ইয়েস এই কারণে আমার ক্যান্সার হয়েছে, তাহলে কি কি করা যাবে ডাক্তারবাবু, মানে তখন সে ট্রিটমেন্টে রাজি হচ্ছে। কিন্তু যতক্ষণের মধ্যে অ্যাকসেপ্ট করছে যে দিস ইজ এ প্রবলেম, তাতে ট্রিটমেন্ট কি করে হবে, কিছুই হবে না। তা সেটাই হচ্ছে প্রথম কথা, যে রেজিং সোশ্যাল অ্যাওয়ারনেস, এবং সেখানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমাদের যে মেডিকেল প্রফেশনাল বডিজ গুলো, এবং মিডিয়া হ্যাজ ট্রিমেন্ডাস রোল। এবং রিসেন্টলি দেখবেন ওদের কালনা পরশু অনেকগুলো পেপারে বেরিয়েছে, আনন্দবাজারে বেরিয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে। তো এখন এটা যে বা ওই যে অনেকগুলো চ্যানেল, FM চ্যানেলে কিন্তু আমাদের কি বলবো, আমাদের জেনেটিক সোসাইটির সঙ্গে ওদের আছে, ওরা কিন্তু রেগুলার জেনেটিক কিছু করে। তা ইমপ্রুভিং সোশ্যাল বন্ডিং, সেটা ফ্যামিলি বন্ডিং দ্যাট শুড বি, এগুলো এমনি আকাশ থেকে পড়বে না, ইট হ্যাভ টু বি ট্রেন্ড এবং ডেভেলপ করতে হবে। যে ইন্টারজেনারেশনাল মিক্সিং, আমি যখন দেখি না কোথাও একটা বাড়িতে, অমুকের বাড়িতে যাচ্ছি, আরে ওই বাড়িতে তো ছোট বাচ্চা নেই, আমাদের বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি হবে, কার সাথে মিশবে, এই টোটাল ননসেন্স কথাবার্তা। কারণ যেটা হচ্ছে ও তো আকাশ থেকে এসে পড়েনি, আরে বাবু অন্য বয়সের সাথে মিশবে। That attitude should come from the seniors, যে আমরা বুড়ো মিশতে যাচ্ছি, একটা মাঝে বয়সের কি হয়েছে তাকে নিয়ে যাওয়া যাবে না। আরে তাহলে ইন্টারজেনারেশনাল বন্ডিংটা হবে কোত্থেকে, মিক্সিংটা হবে কোত্থেকে, যেটা হচ্ছে যে এখন এটা যে ইমপ্রুভ সোশ্যাল বন্ডিং, সেটা ফ্যামিলি লেভেলে হবে। স্কুল অ্যান্ড ইনস্টিটিউশনস হ্যাভ এ ট্রিমেন্ডাস রোল টু ডু দ্যাট। অনেকগুলো স্কুল কিন্তু আমি হেরিটেজের কথা জানি, যেগুলো মেয়েরা পড়তো, ওরা কিন্তু একটা প্রোগ্রাম মাঝে মাঝে করে, কিছু স্কুল এখন করছে, দাদু দিদাকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে একসাথে টিচিং গল্প পড়ার সেশন হচ্ছে, নানা রকম হেলথ ইস্যু আলোচনা হচ্ছে। মানে এই যে বন্ডিং ডেভেলপ করার জন্য স্কুলেরও বিরাট রোল আছে, এনজিওর রোল আছে, ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেখানে এটা করার দরকার আছে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্ল্যান, এখানে যেটা হচ্ছে কি, আমরা যারা আয় উপায় করি তাদের ভবিষ্যতে রিটায়ার লাইফের জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সে নিজেই করতে পারবে, এবং সেটা যেন ঠিকঠাক করা হয়। যেখানে যারা পারবে না, সেখানে গভর্নমেন্ট মাস্ট হ্যাভ এ পেনশন প্ল্যান। এটা হয়নি তা নয়, আছে। যেমন ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, এটা একটা কিন্তু আছে, গ্রামের কিছু কিছু লোক পায়, সেটা কিন্তু যতটা দরকার ততটা হয়তো নেই, কিন্তু এটা আছে, এটা নিয়ে পরে একটু বলবো। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। কি ডেভেলপ করা দরকার আছে আমাদের, না ওল্ড হোমস লাগবে, কেয়ার হোমস লাগবে, স্পেশাল জেরিয়াট্রিক হসপিটালস লাগবে। আমি যে কবিতাটার কথা বললাম, সেটা লেখা হয়েছিল প্রায় 60 বছর আগে, সে জেরিয়াট্রিক হসপিটালে ছিল ভদ্রমহিলা, সেটা কোথায়, না স্কটল্যান্ডে বলে সম্ভব হয়েছিল। আমরা তখন ভাবতেও পারিনি এখানে যে জেরিয়াট্রিক্স বলে কোনো সাবজেক্ট হতে পারে। তা এখন হচ্ছে ট্রেন্ড পার্সোনেল লাগবে, we need trained geriatricians, we need trained nurses specially trained in geriatrics, we need carers who is trained in geriatric care. এই প্রসঙ্গে বলে রাখি, আমরা জেরিয়াট্রিক সোসাইটির আমি রিপ্রেজেন্টেটিভ, আমরা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে এগুলো ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি, গভর্নমেন্টও কিছু করেছে, এবং আমরা লাস্ট 3 বছর ধরে আমরা ওয়েস্ট বেঙ্গলে চালু করেছিলাম, এখন ন্যাশনাল লেভেলে সেটা চলে গেছে এই বছর থেকে। তো সেটাতে ওই টিচিং ফ্যাকাল্টি হিসেবে আমরা আছি, সেগুলো আছে। তো কিন্তু তার জন্য কি পড়ানো হবে কি না হবে, সেগুলো কিন্তু হচ্ছে যে কেয়ারার যারা, আপনি একটা বাড়িতে ডাকবেন যে আমার বাবা মাকে কেয়ার নেওয়ার জন্য একটা নার্স বা পাঠাচ্ছি, সেটা কিছুই জানে না, সে এসে শুধু টর্চারই করবে, ওল্ডার অ্যাবিউজই করবে, কারণ সে জানে না হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। তো সেটা হচ্ছে এই ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে আসছি। এখন এটা করতে গিয়ে এই যে পেপারে যে লেখাগুলো কমল বলছিল যে আনন্দবাজারে এটা বেরিয়েছে, এই স্টাডিটা কিন্তু করেছে হেল্পেজ ইন্ডিয়া বলে, হেল্পেজ ইন্টারন্যাশনাল বলে একটা বিরাট সংস্থা আছে, তার যে ইন্ডিয়ান কাউন্টার পার্ট যেটা আছে, সেটা হচ্ছে হেল্পেজ ইন্ডিয়া। ওরা একটা অল ইন্ডিয়া বেসিস একটা ছোটখাটো স্টাডি করেছিল, এবং রিসেন্টলি পাবলিশ হয়েছে ওটা। তা সেটা হচ্ছে অল ইন্ডিয়াতে 10টা মোটামুটি মেট্রো নন মেট্রো সিটি মিলিয়ে তাতে প্রায় 6000 ক্যান্ডিডেটের উপর কাছাকাছি স্টাডি করা হয়েছিল। তাতে 70% ছিল ইয়াং, 18 থেকে 30 বছর বয়স, এবং 30% ছিল এল্ডারলি। তাদেরকে নানা একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়েছিল যে কি ভাবছে। তাতে কি এসেছে রেজাল্টগুলো, না ইউথ যারা, তারা বলছে
যে তাদের কি ধারণা এল্ডারদের সম্বন্ধে, যে বুড়ো বুড়িরা কি, বুড়ো বুড়ি ওরা ভাবছে 56% ভাবছে লোনলি, বড় একা, ঠিক আছে। 48% ভাবছে ওরা তো ডিপেন্ডেন্ট সব, 51% ভাবছে যে না এল্ডার মানে তারা কিন্তু ওয়াইজ, জ্ঞানগম্যী আছে, অভিজ্ঞতা আছে, এবং 43% ভাবছে হ্যাঁ দে আর রেসপেক্টেড, তাদের রেসপেক্ট করা হয়। একই সঙ্গে এটাও বুঝতে তারা বলছে যে দেয়ার ইজ এ জেনারেশন গ্যাপ এবং দে আর উইলিং টু ব্রিজ দ্য জেনারেশন গ্যাপ। এটা কিন্তু ভীষণভাবে ওই স্টাডিতে ওরা বলতে চাইছে ইয়াং জেনারেশন, এবং তারা বলছে দে ওয়ান্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে স্কুল কলেজেস টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড এজিং ব্যাপারটা কি তাদেরকে পড়ানো হোক তারা চাইছে, এবং অর্গানাইজ ইন্টার জেনারেশনাল অ্যাক্টিভিটিস। এটা কিন্তু এই সার্ভেতে উঠেছে। আর এল্ডাররা কি ভাবছে যে তাদেরকে সোসাইটি বা ফ্যামিলি কিভাবে দেখছে, তারা 86% যেহেতু ফিল করে বলেছে যে হ্যাঁ আমাদের somehow we are valued in the society and family, কথাটা বলেছে, সেটা সাউন্ডস গুড, কিন্তু একটা গুড নাম্বার তারা বলছে যে তারা ফিল করছে তারা ইমোশনালি ডিস্ট্যান্ট, ইমোশনাল একটা ডিস্টেন্স থাকছে কারেন্ট জেনারেশনের সঙ্গে, বাড়ির সঙ্গে, সোসাইটির সঙ্গে, তাদের কথা কেউ শুনছে না, এবং মিনিংফুল কোনো এনগেজমেন্ট থেকে তাদেরকে দূরে রাখা হচ্ছে। হ্যাঁ, দে আর এক্সক্লুডেড ফ্রম মিনিংফুল এনগেজমেন্ট, এবং এটা রিফ্লেক্ট করছে যে একটা পারসেপশন এন্ড প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ এখন আছে, বড়সড় গ্যাপ আছে। নেক্সট স্লাইডটা হচ্ছে এটা আমাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা আজকের জন্য বার করা হয়েছে, যে লিভিং উইথ ডিগনিটি। লিভিং উইথ ডিগনিটি, দ্যাটস দ্য মেসেজ ফ্রম আমাদের মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট থেকে। বি বোল্ড, এজ উইথ অ্যাটিটিউড, প্রিভেন্ট ওল্ডার অ্যাবিউজ, স্টার্ট উইথ ইউ অ্যান্ড মি, টুগেদার উই ক্যান ক্রিয়েট সেফার কমিউনিটিজ। এটা আজকের জন্য মেসেজ। দ্য call for prevention, detection and reform. Be bold, age with attitude. World Elders Abuse Awareness Day. তার নাম্বারও দিয়েছে। বাংলায় নেই কেন গো? বললে বাংলায় থেকে তৈরি এই জেরিয়াট্রিক সোসাইটি, এর বাংলাটা কি হবে? কার বাংলাটা? এই যে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস, হ্যাঁ না সেটা এটা না, এই যে হিন্দিতে দেখলাম, হ্যাঁ বাংলাটা কি? না ওই বিশ্ব বয়স্ক নির্যাতন প্রতিরোধ দিবস এরকম কিছুটা আসবে। আচ্ছা আচ্ছা, না ওটা মানে হ্যাঁ না, জেনেটিক সোসাইটির কথা যেটা বললাম ওটা আমি বলবো। জেনেটিক সোসাইটি আমাদের বাংলার একটা ব্রাঞ্চ অফ দ্য অল ইন্ডিয়া ব্রাঞ্চে, দিল্লি থেকেই শুরু, ওটা দিল্লিতেই হেড অফিস। হ্যাঁ, তা সেটা হচ্ছে এটা আমাদের বাংলা ব্রাঞ্চ থেকে, কিন্তু ওই কাজটা যেটা বললাম কেয়ারার্স ট্রেনিং পার্টটা কিন্তু অল ইন্ডিয়াতে আমরাই প্রথম করেছি, এখন সেটা অল ইন্ডিয়াতে টেক ওভার করা হচ্ছে এবছর থেকে। জিনিসটা ছিল কিছু কিছু জিনিস হচ্ছে যে আমরাই পথ প্রদর্শক হয়ে গেছি, এরকম জিনিস হচ্ছে। এইবারে যেটা, সরি একটা কথা বলবো, এইবারে যেটা লাস্টে তুমি দেখালে যেটা, যে এটাতে এই জিনিসটাতে এটা বলতে যাচ্ছে যে জেনারেশন গ্যাপটা ভাবতে হবে না, আমি ওল্ড ও বাচ্চা, এই যে ডিফারেন্সটা ভাবা দরকার নেই, তাকেও বন্ধ করে নিতে হবে, সেও আমাকে বন্ধ করে নেবে, এই হলে এইটাই আশা। এইবারে যেটা বলছে যে আমাদের ছোট্টদের ভালোবাসতে হবে, তাহলে ছোট্টরা আমাকে ভালোবাসবে, আমারও ভালো হবে, বাচ্চারা ভালো হবে, সেইটাই তো সবারই উচিত। এটা ফ্যামিলি এন্ড স্কুল কলেজ লেভেলে যেটা বলছে সোসাইটি, এটা কিন্তু ভালো লাস্ট যেটা আছে এই বছরে দিয়েছে, যেটা দ্যাটস ভেরি গুড, অ্যাপ্রিশিয়েবল। আচ্ছা, তারপর আমরা যদি একটু বলি যে এই পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে বয়স্কদের জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক ভেবেছে, সেটা আমি দিয়েছি এখান থেকে মোটামুটি, যে প্রথম ভাবনা চিন্তা শুরু হয় এবং সেটা একটা পলিসি, ন্যাশনাল পলিসি তৈরি হয় 1999-এ। তা 1999-এ তৈরি হয়, সেটা হচ্ছে ন্যাশনাল পলিসি ফর ওল্ডার পিপল 1999। এটার উদ্দেশ্য ছিল টু এনশিওর দ্য ওয়েলবিং অফ ওল্ডার পারসনস। ভাবনা চিন্তা শুরু হলো এবং তাতে কতগুলো প্রিন্সিপাল এরিয়াজ অফ ইন্টারভেনশন করা হয়েছিল, যে তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা ভাবা হবে, তাদের হেলথ কেয়ার, নিউট্রিশন, শেল্টার, এডুকেশন, ওয়েলফেয়ার, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, এইগুলোর কথা ভাবা হবে। এবং তার অনেকগুলো কম্পোনেন্ট ছিল, তার মধ্যে একটা ছিল যে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, সেটা কিন্তু এরই পার্ট হিসাবে ভাবা হয়েছিল।
পরে যেটা হলো যে এত কিছু করেও কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই। কালকে যদি আমার ছেলে মেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমাকে যদি খাওয়া পড়া না দেয়, তাহলে আমার কি কিছু লিগ্যাল সাপোর্ট নেই? ইয়েস, তার জন্য যেটা আছে তাহলে কিন্তু আমি কিন্তু আমার ছেলে মেয়ের এগেন্সে কেস করতে পারি এবং ল ইজ দেয়ার টু সাপোর্ট। তা সেটা আছে দ্য মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। এটা কিন্তু ল, ইটস এ ল। তাতে হচ্ছে কি এটাতে লিগ্যাল অব্লিগেশন আছে দুটো, একটা লিগ্যাল অব্লিগেশন ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার এল্ডারলি পেরেন্টস। তারা যেভাবে যেরকম ইকোনমিক কন্ডিশনে ছেলে মেয়ে আছে বা লিগ্যাল হেয়ার আছে, ইকুইভ্যালেন্ট লেভেলে বাবা মাকে দিতে হবে, খরপোশ এবং এ দিতে হবে। ঠিক আছে, যে আমি থাকি রাজার হালে, আমাকে ভিখারির মতো রাখলাম, সেটাও কিন্তু ল বলছে না। তুমি যতটা নিজেকে সাপোর্ট করতে পারছো একই লেভেলে বাবা মাকেও রাখতে হবে। এটা হচ্ছে, এবং নাহলে জেল হবে, মানে একদম তাই আছে। অব্লিগেশন অফ দ্য গভর্নমেন্টেরও অব্লিগেশন আছে যে টু প্রোভাইড ওল্ড এজ হোমস, মেডিকেল কেয়ার ফেসিলিটিস ফর দ্য এল্ডারলি। গভর্নমেন্ট এখানে অনেকটাই ল্যাক করছে, কিন্তু দ্যাট ইজ দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমার দেশের। এরপরে আসছে ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অর দ্য এল্ডারলি। এটা কিন্তু একটা বিরাট প্রজেক্ট এবং এই মুহূর্তে সারা দেশের হেলথ সিস্টেম এভাবে ঢেলে সাজানো হচ্ছে। দ্যাটস এ ভেরি গুড থিং, পেরে উঠিনি আমরা, কিন্তু দ্যাট ইজ গোয়িং টুয়ার্ডস এ ভেরি নাইস ডিরেকশন। সেটা হচ্ছে কি, প্রথম কথা যে ন্যাশনাল হেলথ, এর তিনটে কম্পোনেন্ট আছে। ন্যাশনাল হেলথ মিশন কম্পোনেন্ট, যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি হেলথ কেয়ার, ডিস্ট্রিক্ট হসপিটালস, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টারের থ্রু দিয়ে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রাইমারি সেকেন্ডারি কেয়ারটাকে দেখা হবে। এবং সেটা টার্সিয়ারি কম্পোনেন্ট, যেটাকে আপনার নাম হচ্ছে রাষ্ট্রীয় বরিষ্ঠ জনস্বাস্থ্য যোজনা, এটা মোদিজির আসার পরে জিনিসটা হয়েছে। টার্সিয়ারি কম্পোনেন্ট টু প্রোভাইড টার্সিয়ারি কেয়ার থ্রু আরজিসি, মানে রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার্স এবং ন্যাশনাল সেন্টার অফ এজিং। দুটো ন্যাশনাল সেন্টার অফ এজিং করা হয়েছে, একটা AIMS দিল্লি আর একটা মাদ্রাস মেডিকেল কলেজ চেন্নাই, দুটো এই মুহূর্তে হয়েছে। আর 19 রিজিওনাল জেনেটিক সেন্টার হয়েছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে একটা, মেডিকেল কলেজ ক্যালকাটা, যেখান থেকে আমি পড়াশোনা করে এসেছি, ক্যালকাটা মেডিকেল কলেজে একটা হয়েছে। তার মানে 19 অ্যাক্রস দ্য কান্ট্রি, তার মধ্যে আমাদের ক্যালকাটাতে একটা হয়েছে। এটা হচ্ছে কি টার্সিয়ারি কম্পোনেন্ট অফ কেয়ার, যেটা হচ্ছে এটা ডেভেলপিং স্টেজে আছে। 19টাতে কিছু হবে না, এই টু হ্যাভ টু 190টা হয়তো দরকার, কিন্তু সেটা এই মুহূর্তে হবে না। থার্ড যেটা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের দেশে রিসার্চ ভীষণ নেগলেক্টেড, কিন্তু এইটার পার্ট হিসাবে একটা রিসার্চ কম্পোনেন্ট যোগ হয়েছে। এবং সেটা সব থেকে ভালো কথা যে স্টাডিটা একটা হচ্ছে ল্যাসি প্রজেক্ট বলে, লংজিটিউডনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া। এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টাডি, পৃথিবীর কোনো দেশ এত বড় স্টাডি করতে পারেনি। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টাডি, এবং অলরেডি দ্য ফার্স্ট রিপোর্ট 2021-এ বেরিয়ে গেছে, এবং এটা পৃথিবীর তাবড় বড় বড় জার্নালে সব বেরোচ্ছে। মানে দিস ইজ ফ্যান্টাস্টিক রিসার্চ প্রজেক্ট যেটা চলছে, এবং আমাদের মেডিকেল কলেজ তার একটা পার্ট স্টাডি করছে। তারপরে এবং জেনেটিক পপুলেশনের যে কম্প্রিহেন্সিভ কেয়ারের জন্য যেটা করা দরকার, সেটা লেটেস্ট হয়েছে 2023-এ, যে ইনকর্পোরেশন অফ কম্প্রিহেন্সিভ জেনেটিক কেয়ার উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার। মানে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারটা মোর ডেভেলপড, কিন্তু অনেক দেশের তুলনায় বেটার পজিশনে আছে। কিন্তু তা নাহলে আমরা কিন্তু ভ্যাকসিনেশনে পৃথিবীতে নাম্বার 1 পজিশনে প্রায় যেতে পারতাম না। মানে এই সিস্টেমটা কিন্তু বেটার আছে, অনেকটা ভালো আছে। এরপরে আমি একটা মজার কথা বলি, এর পরের স্লাইডটা একটু সময় থাকে আমি তাহলে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আমাদের মডার্ন মেডিসিনের জনক একজন বলা হয় উইলিয়াম অসলার বলে। উইলিয়াম অসলার কানাডিয়ান ফিজিশিয়ান, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, বিরাট কন্ট্রিবিউশন আছে মেডিকেল ফিল্ডে। তা তিনি একবার বলছিলেন, মেডিকেল ছাত্র তো পড়াতেন, তো পড়াতে গিয়ে বলছে যে সামওয়ান স্টাডিং মেডিসিন, ডাক্তারি করতে এসছে, কিন্তু সে বই পড়ছে না, বই না পড়েই ডাক্তারি শিখতে এসে। সেটা কিরকম হবে না, সেরকম একটা সমুদ্রে যাওয়া উইদাউট কম্পাস না নিয়ে সমুদ্রে যাত্রা করছে, তার সে কোথায় যাচ্ছে সে জানে না। সেটা মানে বই না পড়ে কেউ যদি করে। এবার বলছে আবার কেউ যদি পেশেন্ট না দেখে ডাক্তারি করতে যাচ্ছে, তাহলে তার সমুদ্রে আদৌ যাওয়া হয়নি। মানে সে বই পড়ছে না, শুধু পেশেন্ট দেখছে, ডাক্তারি শিখছে, তাহলে সে সমুদ্রে গেছে, কিন্তু কম্পাস নেই, সে এলোপাথারি করে বেড়াচ্ছে। আর কেউ যদি শুধু বই পড়ছে, পেশেন্ট দেখছে না, তাহলে তার আদৌ সমুদ্রে যাওয়াই হয়নি। মানে এতটাই যে পেশেন্ট না দেখা মানে ডাক্তারি করা কোনোদিন যাবে না। এখানে সেরকম একটা প্রসঙ্গ আসছে, আমি জেরিয়াট্রিক ইস্যু নিয়ে কথা বলছি, আচ্ছা আজকে অ্যাবিউজ নিয়ে কথা বলছি, কালকে 1000 টাকার জিনিস নিয়ে বলতে পারি। কিন্তু যেটা হচ্ছে, যখন আমি ওল্ড এজ নিয়ে বলছি, সেখানে যদি স্পিরিচুয়ালিটির প্রসঙ্গ না আসে, তাহলে জেনেটিক ইস্যু আলোচনাই হলো না।
আদৌ জেনেটিক ইস্যু বলাই হয়নি কিছু, কেন দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। এবং যদি সময় থাকে আমি বলছি, এটা অনেক কথা বলার আছে, কিন্তু একটাই স্লাইড আছে। তো আচ্ছা, স্পিরিচুয়ালিটি আর ফিলোসফি অফ লাইফ, এটা কি করে আমাদেরকে গাইড করে। স্পিরিচুয়ালিটি মানে আমি জানি না কে কি বুঝি আমরা, মানে ভগবান ঠাকুর, শিব ঠাকুরের পূজা করছি, দুর্গা ঠাকুরের করছি, এগুলো কিছুই না। আজকে আমি লোকটা বসে এখানে চেঁচাচ্ছি, হ্যাঁ এখন ঈশ্বর না করুক, কিন্তু এখন যদি মরে যাই, আমার বডিটা দেখে লোকে বলবে ডক্টর মাইতির ডেড বডি। হোয়ার ইজ ডক্টর মাইতি? বডিটা তাহলে ডক্টর মাইতি নয়। সবার ক্ষেত্রে কথাটা সত্যি। তাহলে হু ইজ ইনসাইড মি, যেটা এই খোলসটার মধ্যে আমাকে ডক্টর মাইতি নাম দিয়ে কাজগুলো করাচ্ছে। জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন, একটা ভীষণ ফেমাস কথা আছে, এখানেও আছে, ওয়েস্টার্নেতেও আছে, বলা হয় ইউ আর নট বর্ন আনটিল ইউ আর 40। ও তোমার বয়স 40 হয়নি, তোমার তো জন্মই হয়নি, তোমার সাথে কি কথা বলবো? তা কেন এই কথাটা বলা হয় না? 40 কথাটাও কেন এসছে, সব এই আলোচনায় আছে, আমি বলছি। তো এখানে প্রথম একটা কথা যেটা বলছি, যে স্পিরিচুয়ালিটি plays a very important role to develop appropriate and positive attitude towards life. জীবন সম্বন্ধে appropriate and positive attitude towards life, সেটা কিরকম না, তার থেকে সব থেকে বড় এক্সাম্পল দ্য লাইফ অফ গৌতম বুদ্ধ। আমরা সবাই জানি গৌতম বুদ্ধের জীবন। গৌতম বুদ্ধ রাজার ছেলে, ছোট থেকে তাকে কোথাও কিছু করতে হয়নি, সে রাজপরিবারে বড় হয়েছে, বিয়ে থা করেছে, সুন্দরী বউ, বাচ্চা হয়েছে, সেই স্টেজে রাজা হবে, সব ঠিক হয়ে গেছে, বুড়ো বাবা মা, সেই স্টেজে তিনি দেখছেন তা দেখতে হবে রাজ্যটা তো কেমন কি রাজা হব। তিনি নগর ভ্রমণে বেরিয়েছেন, এগুলো সবাই আমরা জানি। তা নগর ভ্রমণে বেরিয়ে মন্ত্রী, সব থেকে যে ঝানু মন্ত্রী তার সাথে যাচ্ছে, তা গিয়ে প্রথম দিন যেতে যেতে দেখে রাস্তার ধারে একজন অতি বৃদ্ধ, সে নড়তে পারছে না, প্রায় চলতে পারছে না, পড়ে যাচ্ছে। সে জীবনে কখনো এরকম জিনিস দেখেনি। সে বলছে আরে এই ব্যাপারটা, এটা কে? তা তখন মন্ত্রী বলছে আরে উনি তো একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ মানে কি? আমার বয়স হয়ে গেছে। তখন গৌতম বলছে আরে বয়স হলে আমারও এরকম অবস্থা হবে? আমাদের সবারই হবে। প্রচন্ড বিচলিত হয়ে গেলেন। পরের দিন আবার গেছেন, গিয়ে দেখছেন একজন মানুষ রাস্তায়, বয়স্ক, রাস্তার সাইডে শুয়ে প্রচন্ড ছটফট করছে, যন্ত্রণায় চেঁচাচ্ছে। তখন বলি এটা কি? তো জানি ও তো অসুস্থ, ওর অসুখ করেছে, ব্যাধি, জরা প্রথমে হলো, বয়স হয়েছে, ব্যাধি হয়েছে। ব্যাধি হয়েছে? বলে হ্যাঁ, শরীর থাকলে, বয়স হলে ব্যাধি হয়। বলছি তাই নাকি? আরো বিচলিত হয়ে পড়লেন। থার্ড ডেতে যাচ্ছেন, দেখছেন যে কয়েকজন লোক কাঁদতে কাঁদতে মাথায় একটা মৃতদেহ বই নিয়ে চলেছে, সেটাও সে দেখেনি জীবনে। সে বলছে এটা কি জিনিস রে ভাই? তখন কি জিনিস মন্ত্রীকে বলেছে। মন্ত্রী বলে আরে উনি তো মারা গেছেন একটা লোক, তাই আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, তাকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে মানে? হ্যাঁ, বুড়ো বলে তো মরেও যাবে লোকে। জরা, ব্যাধি, মৃত্যু। প্রচন্ড বিচলিত হয়ে গেলেন। উনি চতুর্থ দিন বেরিয়েছেন। তিনি দেখছেন এক সৌম্যকান্তি সন্ন্যাসী, অলমোস্ট অর্ধ উলঙ্গ, একটা কমণ্ডলু নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। মন্ত্রী বললেন এই ব্যাপারটা কি? ইনি কে? তখন ইনি তো সর্বত্যাগী সন্ন্যাসী, এর সুখ দুঃখ কোনো কিছু নেই, হ্যাঁ ইনি সংসার ত্যাগী, ঘুরে বেড়ান, এরকম বলে বুঝবো। তখন এটাই কি তাহলে জীবনের আসল ঠিক দিক? এটা প্রচন্ড বিচলিত হলেন, নিজের মধ্যে কনফিউজ, কিছু তিনি খুঁজে পাচ্ছেন না, কি করবেন। অবশ্যই জানি তারপরের জিনিস, সংসার ছাড়লেন, বা ছেলে, বউ, বাবা, মা, রাজত্ব সব ছেড়ে তিনি চলে গেলেন জঙ্গলে। আচ্ছা, তারপরে তার বিরাট হিস্ট্রি আছে, যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু যেটা বেসিক্যালি হলো, মানে উনি তারপরে যেটা আমরা জানি যে উনি মহানির্বাণ মানে মহাজ্ঞান লাভ করলেন, বোধিত্ব লাভ করলেন। সেই সরজ নদীর ধারে গাছতলায় বসে সুজাতা পায়েস খাওয়ালো, পরের দিন তিনি করলেন। এই যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে বিরাট হিস্ট্রি আছে, তা আছে এগুলো। তা এখন যেটা হচ্ছে যে এই যে নির্বাণ লাভ করলেন, ভয়ঙ্কর স্যাক্রিফাইস, মেডিটেশন, যেটাকে আমরা বলি করে তিনি লাভ করলেন। কি লাভ তিনি করেছিলেন?
নির্বাণ মানে কি না, তিনি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করেছিলেন। পরে তিনি যখন লেটার ইন লাইফ, যখন তিনি তার শিষ্যদের, বিশেষ করে আনন্দ তার ফেভারিট শিষ্য ছিলেন, তাকে যখন জীবন দর্শন পড়াচ্ছে, তখন তিনি কি বলছেন যে জরা, ব্যাধি, মৃত্যু, দিস আর নর্মাল পার্ট অফ লাইফ, ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইট উইথ এ স্মাইল। তিনি ওটাই শেখাচ্ছেন। কিন্তু তাহলে ইয়াং সিদ্ধার্থের কি ছিল? হি ল্যাকড দ্যাট নলেজ। তার সেই নলেজ ছিল না, তাই সে এমন হুতলা হয়ে পালিয়েছিল সংসার থেকে। তিনি জানতেন না যে জীবন কি, এই যে ফিলোসফি অফ লাইফ কিরম ভাবে জীবনের চেঞ্জ হতে থাকে, তার ল্যাক অফ নলেজ ছিল। সেই নলেজ অর্জন করার পরে তিনি যে উল্টো ট্রেনিংটাই দিতে থাকলেন তার শিষ্যদেরকে। পরের কথাটাতে যখন আসছি, আমরা বেদের প্রসঙ্গে একটু আসছি এখানে। আমি এখানে বলবো, আমরা অনেকেই রামকৃষ্ণ মিশনের শিষ্য বা রামকৃষ্ণ মিশনে যেতে ভালোবাসেন, সারদা, রামকৃষ্ণ স্বামীজির কথা করেন। তা এখানে আমি বলবো যে 13th প্রেসিডেন্ট ছিলেন রামানন্দ রামকৃষ্ণ মিশনের 13th প্রেসিডেন্ট। তা তিনি একটা সময় 1982 মারা গেছেন 2005-এ। তা উনি শিকাগোতে যে রামকৃষ্ণ মিশন আছেন তার রাজ্যে ছিলেন, এবং ওই সময় প্রত্যেক বছর একটা করে সারা আমেরিকা জুড়ে লেকচার ট্যুর হতো। তা লেকচার ট্যুরে উনি গেছেন, নানা জায়গায় লেকচার দিয়ে বেড়াচ্ছেন। তা এক জায়গায় একজন আমেরিকান ভদ্রলোক প্রশ্ন করেছে, স্বামীজি আপনি তো আগের লেকচারে বলেছিলেন যে আপনাদের বেদে চতুরাশ্রম প্রথা আছে, তা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা আজকের এই ভয়ঙ্কর টেকনোলজিক্যালি ডেভেলপড একটা সোসাইটিতে বাস করি, এখানে কি ওগুলোর কোনো মূল্য আছে? স্বামী কি রঙ্গনাথানন্দ, স্বামী রঙ্গনাথানন্দ কি বলেছিলেন জানেন? বলে, if this so-called technologically developed Western society can adapt the principle of চতুরাশ্রম প্রথা যেটা বলছে, you will be tremendously, immensely powerful, immensely peaceful and immensely fulfillment you will have if you can take this with necessary modification as and where necessary. You may need little bit of modification, but if you can accept the principles, you will be tremendously benefited. সেটা বলছে, সেটা হচ্ছে যে আমরা যেটা বলে থাকি চারটে দশা, ব্রহ্মচর্য, ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, ইউ প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ওয়ার্ল্ড। তার জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট নলেজ আহরণ করো, সেখানে ব্রহ্মচর্য থাকবে, সংযম থাকবে, কারণ তুমি নাহলে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। তুমি সেটা 20-25 ইয়ার্স অফ লাইফ তুমি নিজেকে জ্ঞান আহরণ করে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্ল্ড। নেক্সট 1 কোয়ার্টার অফ লাইফ, হ্যাঁ ইয়েস, গার্হস্থ জীবন। গার্হস্থ পার্টটা হচ্ছে এই চারটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট? কেন না, প্রথম কথা হচ্ছে এই পার্টে যারা থাকে তারাই কিন্তু টোটাল আর 3টে স্টেজকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, তারাই এই সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যায়, তারা এই সোসাইটির ভালো মন্দ সব নির্ধারণ করে। ফলে গার্হস্থ পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই অর্থে যে সেটা হচ্ছে সে ব্রহ্মচর্য পাঠকেও সাপোর্ট করছে, পরের যেটা বানপ্রস্থ সন্ন্যাস পাঠকেও সাপোর্ট করছে, হ্যাঁ, এবং রিয়ারিং দ্য নেক্সট জেনারেশন ফর দ্য ওয়ার্ল্ড এই বলছে করছে। তারপরে যেটা এই দুটো হচ্ছে কি না, ফেজ অফ অ্যাটাচমেন্ট বলে। আমরা যখন পৃথিবীতে এসছি আমরা তো বলি তো একদম কিছু না নিয়ে এসছি, উলঙ্গটা এসছি এবং যাওয়ার সময় তাই হবে। কিন্তু উলঙ্গটা আসার পরে হয়েছেটা কি, এসেই তো কাঁদতে শুরু করে দিয়েছি, কারণ খিদে পেয়েছে, ঠান্ডা লাগছে। সো প্রথমেই খাবার, তারপর জামা কাপড়, হ্যাঁ, তারপরে তো জুতো, ছাতা, বাড়ি, গাড়ি, তারপরে বউ, বাচ্চা, চাকরি, পয়সা, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু যাই ঘটছে, দ্যাট ইজ উই আর অ্যাচিভমেন্ট। লাইফে ওগুলো অ্যাচিভমেন্ট বলে ধরতে পারি, ডিগ্রি, সম্মান, হ্যাঁ, যা করছি। অর ইনক্লুজিং অ্যাটাচমেন্ট, এসছিলাম কিছু ছিল না, অ্যাটাচমেন্ট 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 অ্যাটাচমেন্ট, এন্ড দিস ইজ হচ্ছে ব্রহ্মচর্য অ্যান্ড গার্হস্থ ফেজ, দ্য ফেজ অফ অ্যাটাচমেন্ট। তারপরে যখন বলছে যে একটা ফেজে গিয়ে তোমার কি হবে না, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ডিটাচ। কেননা আলটিমেট আবার সেই উইদাউট এনিথিং ইউ হ্যাভ টু গো ব্যাক। তুমি কিছু না নিয়ে এসেছিলে, কিছু না নিয়ে যাবে। ফলে এই যে ডিটাচমেন্ট ফেজটা শুড বি অলসো স্লো প্রসেস। আগে যেটা বানপ্রস্থ তখনকার যুগে যেটা ছিল, প্রত্যেকটা গ্রাম, এত ডেভেলপড সিটি ছিল না, খুব কমই ছিল, প্রত্যেকটা গ্রামের পাশেই বন থাকতো। বানপ্রস্থ মানে এমন কিছু মারাত্মক ব্যাপার ছিল না, বাড়ি থেকে লোকজন পাশেই বনে চলে যেত, কেন বাড়ির ব্যাপারে ইন্টারফেয়ার বা বাড়িতে থাকতো না।
ফলে তাদের নেক্সট জেনারেশন ইজ ইন চার্জ, চলে যেত। তারা বনে গিয়ে কুটির করে স্বামী স্ত্রী থাকতো, সেখানে ফলমূল খেত, বাড়ি থেকেও কিছু কিছু সাহায্য যেত। তার পরের স্টেজ যখন হচ্ছে ওই করতে করতে পরের স্টেজ যখন তখন কিন্তু যদি একজন হয়তো আছে কি নেই বা দুজন থাকলেও দুজন আর একসাথে থাকতো না, দুজন সিঙ্গেল ফাইলে চলে যেত সন্ন্যাস স্টেজে গিয়ে। তার উদাহরণ পুরোপুরি আমাদের স্ক্রিপচারে আছে। তা আপনি যদি দেখেন যে মহাভারতে দেখছেন যে যখন এতে যাচ্ছে যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে যাচ্ছে, একসাথে যায়নি কেউ, প্রত্যেকে আলাদা আলাদা ফাইলে যাচ্ছে, দূরে দূরে যে যার একার একার পথ চলছে, একসাথে গল্প করতে করতে কেউ যায়নি। তা সেটা হচ্ছে, এবং সিমিলার থিং রামায়ণেও আছে, যখন লব কুশকে সিংহাসনে বসিয়ে দিয়ে রাম লক্ষণ কোথায় গেল, একে একে গিয়ে সরজনী নদীতে ডুব দিয়ে প্রাণত্যাগ করলো, কেন দ্যাটস হাউ দে মহাপ্রস্থানের পথে সেভাবে গিয়েছিল। এটা আমি বলছি না আমরা গিয়ে মহাপ্রস্থানের পথে ডুবে মরবো, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে ডিটাচমেন্ট, এটা আমি বলছি বেদের যুগের কথা। এবারে চলে আসুন যখন রামানন্দ আমাদের রঙ্গনাথানন্দ যে এই কথা বলছেন 1982-তে, এখন তখন ওয়েস্টার্ন ফিলোসফি কি বলছে না, ওয়ার্ল্ড ফেমাস সাইকোলজিস্ট কার্ল জাং, ইনি জার্মান, সুইজারল্যান্ডে বাস থাকতেন, তার সুইস সাইকোলজিস্ট, তিনি অনেক বই লিখেছেন, রেড বুক বলে বিশ্ববিখ্যাত বই আছে ওনার। তার মধ্যে একটা বই মডার্ন ম্যান ইন সার্চ অফ এ সোল, মডার্ন ম্যান ইন সার্চ অফ এ সোলে, তাতে জীবনটাকে খুব সুন্দরভাবে উনি ভাগ করেছেন যে দেয়ার আর টু ফেজেস অফ লাইফ। একটা হচ্ছে ফার্স্ট হাফ অফ লাইফ, দ্যাট ইজ দ্য ফোরনুন ফেজ, সেকেন্ড হাফ অফ লাইফ হুইচ ইজ দ্য আফটারনুন ফেজ অফ লাইফ। এখন যদি একটা মানুষ 80 বছর বাঁচে কি 100 বছর বাঁচে, তাহলে সামহার 40-50 কিছু একটা বয়স যদি মিড পথে কাট অফ হয়, তাহলে তার আগে একটা লাইফ, সে 40 থেকে 50-এর মধ্যে কিছু একটা। ওই জন্য ওই কথাটা ওইভাবেই এসছে, ইউ আর নট বর্ন আনটিল ইউ আর 40। এটা কেন বলা হয়েছে না, সেটা তার এক্সপ্লেনেশন এখানেই পাবো। দ্য ফার্স্ট ফেজ অফ লাইফ অলসো নোন অ্যাজ ফেজ অফ অ্যাচিভমেন্ট, যেটা আমি বলছিলাম ফেজ অফ অ্যাচিভমেন্ট। তুমি পৃথিবীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াচ্ছ, তুমি অ্যাচিভ করছো। এই ফেজটাতে আমাদের জীবনের উপর আমাদের কারোর কোনো কন্ট্রোল থাকে না, কেননা আমাদেরকে দিয়ে আমরা যেন নেচারের হাতের কাঠপুতুলি, আমরা যেন নেচারের হাতের পাপেটস, আমাদের দিয়ে কি করা হয়, খিদে পাচ্ছে খাও, ঘুম পাচ্ছে ঘুমো, ইউ আর ফিলিং অ্যাট্রাকশন ফর অপোজিট সেক্স, ওকে তুমি যাও বিয়ে করো, বাচ্চা কাচ্চা পয়দা করো, তাদের মানুষ করো, চাকরি করো, পয়সা আয় করো, এনজয় করো, অল এভরিথিং ইজ কামিং। কেন এটা আমরা কিছু করছি না, এটা আমাদের উপর ফোর্স করে করানো হচ্ছে, যে নেচার ইজ ডুইং ইট, এবং সেই মেকানিজমটা তিনি রেখেছেন তার মধ্যে। সেখানে কোনো গর্বেরও কিছু নেই, শ্লাঘারও কিছু নেই, দিজ আর বিন ফোর্সফুলি ডান। আমাদেরকে নাচানো হচ্ছে, হরমোন দিয়ে এটা নাচাচ্ছে, ওইটা দিয়ে ওটা নাচাচ্ছে, এই জিনিসটা নাচাচ্ছে। তার ফলে হচ্ছে কি এখানে আমাদের কোনো কন্ট্রোল নেই, ইটস দ্য ফোরনুন ফেজ। এরপরে বলছে যখন আফটারনুন ফেজ আসছে, এখানে একটা মজার কথা ছিল আমাদের মনুসংহিতাতে, একটা বলছি যে একটা প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা কখন বানপ্রস্থে যেতে হবে, আমি কি করে বুঝবো? তখন বলছি দেখো, যখন দেখবে, মানে এটা 100% ঠিক না, কিন্তু যখন দেখবে যে তোমার দাড়ি গোপে পাক ধরেছে, ঠিক আছে, পাক ধরতে শুরু করেছে, ইউ গেট প্রিপেয়ার মেন্টালি, আই হ্যাভ টু ডিটাচ, ঠিক আছে। এবং বলছে ফাইনাল নেলটা কখন পড়বে, আর যখন তুমি দেখবে, এটা মনুসংহিতার কথা বলছে, যে যখন দেখবে যে তোমার নাতি নাতনি পৃথিবীতে এসে গেছে, যখন তোমার নাতি নাতনি পৃথিবীতে এসে গেছে, মানে কি না, ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর অ্যাচিভমেন্ট, না অ্যাটাচমেন্ট পার্টটা কমপ্লিট, ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর জেনেটিক ডিউটি টু দ্য সোসাইটি। তুমি শুধু ছেলে নয়, নাতি নাতনিও এসে গেছে, তোমার জেনেটিক রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি এন্ড দ্য ওয়ার্ল্ড ইজ কমপ্লিটেড, সো নাও ইউ লিভ। এটা কিন্তু এক্স্যাক্টলি এই কথা মনুসংহিতে লেখা আছে, যে এটা তুমি ডিটাচ করো। এখানে যেটা আসছে যে ফোরনুন ফেজ তো বললাম অ্যাটাচমেন্ট হচ্ছে, এবার হচ্ছে আফটারনুন ফেজটা কি, সেকেন্ড হাফ অফ লাইফ। এখানটাতে কিন্তু আমি নেচারের হাতের কাঠপুতুলি আর আমি হতে চাই না। আই এম ওয়াইজ এনাফ, আই হ্যাভ মাই কন্ট্রোল। এবং এখানে আমি যেটা বলছিলাম যে ডক্টর মাইতি ডেড বডি, তাহলে দেয়ার ইজ সামথিং, যে যেভাবে যাই বলুক না কেন, আমি বলছি যে একটা লাইফ ইজ এ কেমিক্যাল রিয়াকশন, কিছু একটা ব্যাপার আছে, সেটা চলে গেলে বডিটা থাকছে না, কেউ বলছে আত্মা আছে, কেউ বলছে পরমাত্মা আছে, সাম ফোর্স আছে, হোয়াটএভার ইট ইজ, সামথিং ইজ দেয়ার। এখন যেই মুহূর্তে
আমাদের মনে প্রথম প্রশ্ন আসে, একদিন শুধু বলে গেছি আমার বউ, আমার বাচ্চা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পেট, আমার মাথা, আমার হাতে ব্যথা, যে আমি আমার 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 করেছি, কিন্তু কখনো মনে প্রশ্ন আসে না, রে আমিটা কে? এটা ক্লিয়ারলি লেখা আছে যে when তোমার মনের মধ্যে প্রথম প্রশ্ন জাগছে who am I, আমি করছি, আমিটা কে? That is that turning point in our life. তাতে কি হয় না, এতক্ষণ পর্যন্ত আমি ভাবছিলাম ও ওই রকম একটা স্কুলে ভর্তি হতে পারলে আমি খুব খুশি হতাম, শান্তি পেতাম, ওইরকম একটা ইউনিভার্সিটিতে যেতে পারলে হতো, ওরকম একটা সুন্দরী বউ হলে আমি খুব শান্তি পেতাম, ওরকম একটা বাড়ি হলে হতো, ওরকম একটা মার্সিডিজ হলে হতো, হ্যাঁ 6 মাসে একবার বেড়াতে যেতে পারলে ভালো হতো, পিস পেতাম। এই করতে করতে আমি প্রতি মুহূর্তে ভাবছি পিসের অভাব ভেতরে আছে, কিন্তু আমি ভাবছি যে ওইটা হলে পিস পাবো, ওইটা হলে পিস পাবো। তাহলে আমার জার্নি কোথায় হচ্ছে? আই এম গোয়িং আউটসাইড, বাড়ি গাড়ি বাচ্চা বউ জার্নি, এইগুলো থেকে ভাবছি আমি পিস নিয়ে আসবো, কিন্তু অ্যাকচুয়ালি পিস ইজ নট দেয়ার। সেই রিয়েলাইজেশনটা কখন আসবে না, জার্নিটা আউটওয়ার্ড হচ্ছে। জার্নি যখন দেখা যাবে হু এম আই এর সন্ধান যখন করতে যাচ্ছে, তখন কিন্তু আর আউটওয়ার্ড জার্নিতে হবে না, ইট উইল বি জার্নি ইনওয়ার্ডস, ইট উইল 180 ডিগ্রি টার্ন ব্যাক করবে। সে 180 ডিগ্রি টার্ন ব্যাক যখন ইনওয়ার্ড জার্নি হবে, সেটা হচ্ছে জীবনের ওটা একটা জন্ম হবে বলা হয়। সে তখনই বলে যে তোর 40 হয়নি, তোর জন্ম হয়নি। তার মানে কি বেরোচ্ছে যে তার জন্ম হচ্ছে তখনই যখন সে প্রথম রিয়েলাইজ হচ্ছে হু এম আই, এবং তার জার্নি 180 ডিগ্রি ঘুরে গেছে। এখানে একটা সুন্দর উদাহরণ, এই যে সেকেন্ড হাফটাকে বলছে সেই ইনার সার্চ, ইনার এনরিচমেন্ট, রিয়েল পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওই স্টেজে হয়। হ্যাঁ, তো সেটাকে বলছে ওর জন্য টাইম দেওয়া দরকার, ওর জন্য সাধনা করা দরকার, যে কালচার, ইনার এনরিচমেন্ট, দ্যাটস দ্য সেকেন্ড ফেজ অফ লাইফ। সেটা বলছে এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন উনি, এই মডার্ন ম্যান ইন সার্চ অফ সোল, কার্ল জং বলছেন। কাল জাং বলি, আর মেয়ে বলছে সাইকোলজিস্ট, বলে ওর এই বুক পড়েছি, ও কাল জাং নয় বাবা, কাল জং। ঠিক আছে কাজ, ঠিক আছে আমার বড় মেয়ে। এখন বলছে একটা 5-7 বছরের ফুটফুটে মেয়ে, তাকে আমি যদি খুব সুন্দর 8-10টা খেলনা দিয়ে দিই, খাওয়া দাওয়া একটু দিয়ে দিই, সে কিন্তু সারাদিন ওই 8-10টা খেলনা নিয়ে পুতুলের বিয়ে টিয়ে করে সে সারাদিন কাটিয়ে দেবে। এবং আমরা বলি দ্যাট ইজ নর্মাল ফর হার, বলি না দ্যাট ইজ নর্মাল, সেখানে কোনো বেড়ে দিচ্ছে। কিন্তু যখন একটা ইয়াং লেডি অফ 30 সে ওই 10টা খেলনা নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে করে, আমি তাকে কি বলবো? ইজ ইট নর্মাল? নর্মাল না নর্মাল না? নট নর্মাল, ইটস নট নর্মাল। তখন বলা হচ্ছে, মানে এটা এই মানে দারুণ ভাবে লিখেছে, বইটা পারলে পড়তে পারেন। সেটা হচ্ছে যে একটা 40 বছরের 45 বছরের মানুষ যে কাজটা করছে, একটা 80 বছরের মানুষ যদি সেই কাজ করতে যায়, তাহলে ওই ফোরনুন ফেজটাকে আফটারনুন ফেজে টেনে আনছে, দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট ডিজাস্টার ইন লাইফ, এবং সেটা ভয়ঙ্কর সমস্যা করবে। হ্যাঁ, তা সেটা হচ্ছে যে ফলে এই যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড অ্যাকর্ডিং টু এজ, স্থানকাল, পাত্র, সেইটা ডেভেলপ করা ভীষণ জরুরি। এবং সেইটা ডেভেলপ করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ইনওয়ার্ড জার্নি। বলা হচ্ছে না শিব দুর্গা কালীর পুজো করতে, ইউ পূজা করো নিজের, হোয়াট ইজ ইনসাইড ইউ। এবং সেটাই তো স্বামীজির ভাষায় এথিস্ট আর থিস্ট কাকে বলা হয়? যে নিজেকে বিশ্বাস করে না সেই আসলে এথিস্ট। ভগবানে বিশ্বাস করা বলা হচ্ছে না, ডু ইউ বিলিভ ইন ইয়োর সেলফ, তাহলে ইউ আর এথিস্ট বিলিভার। হ্যাঁ, যদি না করো, তুমি নিজেকেই বিশ্বাস করো না, ইউ আর এন এথিস্ট। এখানে ভগবান টগবান কিছু আসছে না। তা সেটাই ব্যাপার বলা হচ্ছে যে এটা বেসিক্যালি যখন এল্ডার অ্যাবিউজের প্রসঙ্গ আসছে, যেখানে আসছে যে এল্ডার পিপল দেমসেলভস আর অলসো রেসপন্সিবল ভেরি মাচ। তাদের এক্সপেকটেশন যদি টু মাচ হয় বা টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, দ্যাট উইল কজ প্রবলেম টু দেম। আমরা যেখানে আমরা বলছি ডিটাচমেন্টের কথা বলছি, আমি যেখানে বানপ্রস্থের কথা বলছি, সন্ন্যাসের কথা বলা হচ্ছে, সেখানে আমি যদি বলি অ্যাটাচমেন্ট বাড়ি, আজকে সকালবেলা সুজিতাকে বলছিলাম আমার এক 94 বছরের পেশেন্টের কথা। সে আমার ক্লিনিকে ঢুকেছে, তার 2 ছেলে মেয়ে ধরে এনেছে, নড়তে পারছে না, সে পড়ে যাচ্ছে। সে ভদ্রলোক বিশাল বড় লোক, টাকা পয়সার মা বাপ নেই, বড় সে কাজ করেছেন সারা জীবন। আর বলছে ডক্টর মাইতি আপনাকে একটা কাজ করতেই হবে। কি হলো? তাকে দেখছি অনেকদিন ধরে, 94 বছর বয়স, বুঝতে পারছেন তার অনেক রকম প্রবলেম আছে। তা এখন হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, প্রেশার সুগার এসব আছে, আর্থ্রাইটিস আছে।
বলে শুনুন আমি সারা জীবনের আমার অভ্যাস, আমি প্রত্যেক সন্ধ্যাবেলা আমি কালকাটা ক্লাবে গিয়ে আমি 2 পেগ খাই, আমি যেতে পারছি না কিছু, আপনাকে আমাকে ফিট করে দিতে হবে যাতে আমি ওটা করতে পারি। আমি যাই হোক, সে এখন করছে কিনা আমি জানি না, তারপরে আমার দেখা হয়নি তারপরে। কিন্তু যেটা হচ্ছে মানে তারপরে এবারে তো ঠিকঠাক যা প্রেসক্রিপশন হয়ে গেল দেখাটার পরে, তারপরে উনি ছেলে এসছে, ছেলে বাইরে থাকে, ছেলে এসছে আর মেয়ে থাকে এখানে, দুজনে মিলে নিয়ে এসছে। ছেলে তো আস্তে আস্তে করে বাবাকে ধরে নিয়ে হুইল চেয়ারে বসালো, চলে গেল। মেয়ে একটু থেকে বলো, ডাক্তারবাবু কি বলবো জানেন আমার বাবা কি চাইছে এখন। কি ব্যাপার? তো বলছে আমার বাবা 94, সারা জীবন ড্রাইভ করেছে, কিন্তু এখন তো ড্রাইভ করা দূরের কথা পারে না, কিন্তু এখন বলছে যে উনি বলছেন যে লেটেস্ট মডেল অফ মার্সিডিজটা কিনবে। বয়সটাকে আর মেনে নিতে পারছি। বলছি যে এটাতে কি হবে, খারাপ কিছু না, ধরুন ভোগবাদ যাই বাদই বলি না কেন, আরে এভরিথিং হ্যাজ এ লিমিট। আর একটা ফিজিক্যাল ডিসেবিলিটি আসছে, বয়স একটা ফ্যাক্টর, গাড়িটা পুরনো হলে পাংচার হবে, এটা হবে সেটা হবে, এইটা তো স্বাভাবিক, সেটা অ্যাকসেপ্ট করতে হবে তো। আর তা যদি না করতে পারি তাহলে তো অ্যাকচুয়ালি মনে অশান্তি হবে, কিন্তু অশান্তিটা তো চাইছি না আমরা, সেই প্রসঙ্গটা আসছে। তা এখানে বেসিক্যালি আমার বক্তব্য ছিল যে অ্যাবিউজ এড়াতে গেলেও বয়স্কদেরও একটা অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ঠিক মতো ডেভেলপ করতে হবে, এবং সেই অ্যাটিটিউডটা বাচ্চাদের মধ্যে, নেক্সট জেনারেশনের মধ্যে দেওয়াটাও আমাদেরই দায়িত্ব। তাদেরকে ডিটাচ করে রেখে হবে না, এটা একটা ফ্যামিলি বন্ডিং এর মতো সর্বত্র ওদেরও পাশে ধারে পাশে থাকা দরকার আছে। ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার দাঁত ঝুলি এমনি এমনি লেখা হয়েছিল না যে ওটা যে কেন ঠাকুরমার ঝুলি অত ইম্পর্টেন্ট হয়েছিল, যে ঠাকুরমার কাছে ঠাকুরদার কাছে বসে বসে গল্প শুনছে, সেটা গল্প শোনার সাথে সাথে ইন্টার জেনারেশনাল বন্ডিংটাও তৈরি হচ্ছিল, সেটা তো ভীষণভাবে ল্যাকিং হচ্ছে। তা আমরা বলবো কি আমার ছেলে মেয়ে আমাকে দেখছে না, বৃদ্ধাশ্রমে চলে দিচ্ছে, আরে ব্যাপারটা যেটা হচ্ছে এটা তো সোসাইটি ওইভাবেই হয়েছে। আরো একটা কথাও বলছিলাম যে পাশের বাড়ির ছেলেটা বিশাল ভালো পড়াশোনায় IIT দিয়ে সে US চলে গেছে, আমার ছেলেটা মিডিওকার, ঠিক আছে ঈশ্বর তাকে সেইভাবে পাঠিয়েছে, কিন্তু আমি তার মাথায় প্রতি মুহূর্তে করছি এই পাশের বাড়ি চলে গেছে, যেতে পারি না, ওখানে গিয়ে মার্সিডিজ চড়ছে, ওখানে গিয়ে 6তলা বাড়িয়েছে। তারপরে কদিন পরে সেও কোনো একটা কোনো রাস্তা ধরে সেও চলে গেল। তা এরকম করতে করতে যখন এই একটা জেনারেশন এভাবেই হয়ে গেল, আজকে আমরা বলছি কোনো ছেলে মেয়ে তো দেশে থাকলো না, হ্যাঁ এটা হচ্ছে কে দেখবে, এটা আমরা ক্রিয়েট করেছি, উই হ্যাভ ক্রিয়েটেড। দেশে কিছু হয় না এই কথা যারা বলে সবই খারাপ এদেশের, তাদের মতো বিট্রে করার মতো লোক নেই, আর বিট্রেয়াল করছে। আমরা এদেশে থেকে সব ভালো ভালো জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো বেছে বেছে নিচ্ছি, আর সব এখানে কিছুই হয় না বলছি, ননসেন্স থিঙ্কিং। এই যে আজকে রাজ্যের কথা যদি বলি, অনেক জঘন্য জিনিস ঘটছে, কিন্তু মাঝে অনেক ভালো জিনিসও ঘটছে। কত ভালো জিনিস যে ঘটছে সেগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে অনেক কিছু, আমরা খবর রাখি না। খারাপ অনেক চলছে, মারাত্মক খারাপ চলছে, যেটা বুঝতে পারছি চলছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ভালোও ঘটছে। যেটা হচ্ছে যে সব আর সেই ভালোটা করার দায়িত্ব আমাদের সবার, শুধু নেগেটিভ কিছু হচ্ছে না, ছেলে মেয়েদের এখানে থাকার কোনো দরকার নেই, সব বাইরে চলে যাও, আরে সবই ঠিক আছে, বাইরে তো চলে যাবো, বাইরে তো আর সব ইয়ে নেই, স্বর্গরাজ্য নেই কোথাও। তাই অ্যাটিটিউডের কথা বলতে গিয়ে বললাম কথাটা, যে আমাদের অ্যাটিটিউডটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ করতে হবে এবং আমাদের সবাইকে একটা পার্ট প্লে করতে হবে। We enjoyed really your discussion. We gathered a lot of knowledge. হ্যাঁ বলুন। See, এই যে তুমি বললে that detachment should start at a particular age, তুমি 40 কে একটা মানে threshold না, ওই যে এখানে একটা বলে রাখি, এই যে ব্যাপারটা যখন রঙ্গনাথনন্দজিকে বলা হয়েছিল যে তিনি কি বলেছিলেন, তিনি বলছেন ইট ইজ অ্যাবসলিউটলি অ্যাপ্লিকেবল, বাট ইউ হ্যাভ টু ডু মডিফিকেশন অ্যাকর্ডিং টু টাইম প্লেস পারসন। কিছু কিছু মডিফিকেশন লাগবে, সেটা আমরা 40টা 60 হতে পারে, সেটা আলাদা কথা আসবে, যেমন রিটায়ারমেন্টের 60 থেকে 65 হচ্ছে, কিন্তু মনে মনে আজকে আর কেউ বনে গিয়ে থাকতে বলা হচ্ছে না, কিন্তু মনে মনে যে ডিটাচমেন্টটা সেটা যদি আসে, জীবনে শান্তি আসে, তার কিছু না। আমি তো শান্তির সন্ধানে আছি, ওই একটা জিনিসই দেয়নি ঈশ্বর, শান্তি। এমনকি আমরা সবাই শান্তি খুঁজে বেড়াচ্ছি বলে এত কিছু করছি, কিন্তু তাহলে এটা শান্তি দেবে, ওটা শান্তি দেবে, সেটা শান্তি দেবে, ওটা শান্তি, তা শান্তি আসলে বাইরে তো নেই, ইট ইজ ইনসাইড। এখন সেই ইনসাইডের শান্তি খুঁজতে গেলে অ্যাটিটিউড। True.